কোনো দল বা ব্যক্তির নয়, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। জুলাইকে এড়িয়ে নয়, পর্যালোচনা করেই হবে সংবিধান সংশোধন। বিশেষ কমিটিতে পরামর্শ নেওয়া হবে বিরোধী দলেরও, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের রায় ছাড়া অন্য কিছু মেনে নেওয়া হবে না। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে সব তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে। নয়াদিল্লিতে হাসিনার ভার্চুয়াল সভার সাথে ভারত সরকারের সম্পৃক্ততা নেই, জানালেন জয়সওয়াল। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার পুলিশের। গোয়েন্দা নজরদারি, নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়, এর কৃতিত্ব সর্বস্তরের জনগণের, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণকে একা ফেলে বিএনপি কখনো যায়নি। চলমান গ্যাস সংকট সহ পুরো জ্বালানি খাতের দুরবস্থার জন্য পতিত সরকারের লুটপাটকে দায়ী করেন সরকার প্রধান। বলেন, মিয়ানমার এবং মালয়েশিয়ার সঙ্গে কথা হচ্ছে, দ্রুতই এ সংকট সমাধান হবে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সহ বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতেও নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। যখন সরকারের ভিতরে এসেছি তখন পরিষ্কারভাবে দেখতে পেলাম আমরা যে আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। অংশীজনদের সাথে আলোচনা করে সংবিধান সংশোধনের কাজ চলবে। জুলাই জাতীয় সনদ সামনে রেখে পর্যালোচনা করা হবে সংবিধানের পুরো কাঠামো, তবে অক্ষুণ্ণ থাকবে মূলনীতি। এ বিষয়ে গঠন করা বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা যোগ না দিলেও বাইরে তাদের পরামর্শ নেওয়া হবে। মঙ্গলবার কমিটির প্রথম বৈঠক শেষে জানানো হয় এসব তথ্য। মঙ্গলবার প্রথম বৈঠকে বসে সংবিধান সংশোধনে গঠন করা বিশেষ কমিটি। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠকে আলোচনা হয় জুলাই অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে। ঠিক করা হয় কমিটির কর্মপরিকল্পনা। পরে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, জুলাই সনদকে এড়িয়ে সংবিধান সংশোধনের রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ঘটানোর সুযোগ নেই। জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইপস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। এর আগে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনে চ্যালেঞ্জ নয় বরং প্রত্যাশা আছে। বলেন, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চায় সরকার। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। গেল 13 জুলাই 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ, তবে ওই দিনই তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।
আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানে। ইনসেক্ট রেপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যে রায় দিয়েছে সেটাই মানতে হবে, আলাদা কোনো রায় মেনে নেওয়া হবে না। শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় জুলাই গণহত্যার বিচারে জোর দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সঠিক পথে না থাকলে খারাপ পরিণতি ভোগ করতে হবে সরকারকে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সিডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না, জনতার রায় মানতে হবে সরকারকে। তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না। জামায়াত আমির আরো বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নন তারা। মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা প্রস্তুত না হওয়ায় জাতির জন্য দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর 6 আগস্ট থেকে সর্বসাধারণ প্রবেশ করতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে থেমে থেমে চলছে সংঘর্ষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বর্তমান পরিস্থিতি সেখানে কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? আমি যদি একটু বলতে চাই যে বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই থমথমে, কারণ হচ্ছে এই যে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা সেটা কিন্তু বলা যায় ছাত্রদলের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি সকাল থেকে তারা থেমে থেমে এই ধরনের সংঘর্ষ চলে আসছিল, তবে 4টা থেকে মূলত সংঘর্ষটা বৃদ্ধি পায়। এই কারণেই ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছে, শুধুমাত্র ছাত্রদল না, এবং কি ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরও অনেকেই আহত হয়েছেন, বলা যায় প্রায় শতাধিকের মতো আহত হয়েছে। আর এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গুরুতর অবস্থায় 3 জন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা এইখানকার যারা ছাত্র দল যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি 20 মিনিট আগে একটি বিস্ফোরক হয়েছে, এমনকি থেমে থেমে এই বিস্ফোরকের শব্দটা ঠিক আলিয়া মাদ্রাসার, যেহেতু আমি ভেতরে ঢুকেছি, ভেতরে প্রবেশ করেছি, এই জায়গা থেকেই আসছে, সেটা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে জানানো হচ্ছে। তার মানে তারা এখনও তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করছে আলিয়া মাদ্রাসার ঠিক গেটের সামনে। আমি আলিয়া মাদ্রাসার ভেতরে যেখানে বিস্ফোরকের ঘটনা বা বিস্ফোরকের যে শব্দটা সেটা আমরা পাচ্ছিলাম, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যেখানে গ্লাস থেকে শুরু করে ইট পাটকেলে যে ছোড়াছুড়ি হয়েছে বিকেলবেলা থেকে, সেই
বিষয়গুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি যে প্রধান ফটক, আলিয়া মাদ্রাসার যে প্রধান ফটক, সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি, ছাত্রদলের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছে যে এখানে হয়তোবা তারা সংঘবদ্ধ হচ্ছে, রাতের বেলা আরেকবার ধাওয়া পাল্টা ধাওয়া বা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ছাত্রদল ঠিক এই প্রধান ফটকের, আলিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন, যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি রাখা হয়। এবং কি ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ছাত্র শিবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে আসলে এখানে আমি যদি একটু দেখাতে চাই যে এটা মূলত বিস্ফোরকের যে বিষয়গুলো, গ্লাসগুলো, সেই গ্লাসগুলো কিন্তু পড়ে আছে। তার মানে এমনকি ছাত্র দল তারাও কিন্তু আসলে অনেকটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে যে রাতের বেলা আরও বড় ধরনের কোনো সংঘর্ষ সৃষ্টি হয় কিনা, এমনকি ক্যাম্পাসের ভিতরে যে ছাত্র দলের কর্মীরা আছেন বা যারা আছেন বিএনপি যারা আছেন তারা ভেতরে আছেন কিনা, তাদেরকে সুরক্ষার জন্য মূলত তারা কিন্তু এখন ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। তো এই বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই তারা শান্ত করার চেষ্টা করছেন, এমনকি শান্ত এখন পর্যন্ত আছে। এমনকি থেমে থেমে যে বিস্ফোরকের শব্দটা পাচ্ছে সেটার কারণেই কিন্তু মূলত এখনও তারা এই ক্যাম্পাসের প্রধান ফটক ছেড়ে যাননি ছাত্রদল, তারা এখনও অবস্থান করছেন। আসলে যেহেতু থেমে থেমে বিস্ফোরকটা শব্দ হচ্ছে, তারা এটাও চিন্তা করছেন যে সংঘবদ্ধভাবে আরও জোরালো কোনো পদক্ষেপ নিতে পারে ছাত্র শিবির, এই থেকেই কিন্তু তারা অবস্থান করছে। তো সব কিছু মিলে বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন আসলে অপেক্ষা করতে হবে যে পরবর্তী সময়ে কোনো ধরনের ঘটনা ঘটে কিনা। এই ছিল এখানে থেকে সবশেষ। আফসানা, ধন্যবাদ আরিফ আপনাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক মাসুদ রানাকে এবং সদস্য সচিব সহকারী প্রক্টর আবদুল্লাহ আল মাহবুব। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘিরে আজও থমথমে ক্যাম্পাস। 144 ধারা জারি করতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য জানিয়েছেন, একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে এবং প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা এই তদন্ত এবং ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই এবং পরবর্তীতে আমরা সিন্ডিকেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব। সবাই তাদের রাজনীতি করুক, কিন্তু যাদের নিজেদের মধ্যে যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ি, আমরা যেন তৃতীয় পক্ষকে এখানে আবির্ভাব করার সুযোগ না দিই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আরও জানান, জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রসিকিউশন। মঙ্গলবার ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চলতি মাসে 3টি মামলার রায় হতে পারে। ট্রাইব্যুনালে দ্রুত সময়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতায় আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার হচ্ছে। এদিকে পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে বলেও জানান আমিনুল ইসলাম। এছাড়াও শেখ হাসিনার ঘৃণাসূচক বক্তব্য গণমাধ্যমে প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান তিনি। বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নেই। আমাদের দরকার হচ্ছে যে উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সভা বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে দেশটির সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আরও বলেন, বিমস্টেকের সভাপতি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনা সভাটি একটি বেসরকারি আয়োজন। এর সাথে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই। ওই মঞ্চের কোনো মতামতকে সরকার সমর্থনও করে না। শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও আমাদের কোনো মন্তব্য নেই। আর দুদেশের 54টি অভিন্ন নদী ও গঙ্গা চুক্তি নিয়ে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই আলোচনা হবে।
বিদ্যুতের ভুতুড়ে বিল পেলে কাছাকাছি কেন্দ্রে গিয়ে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে বলেও দাবি তার। এছাড়া সরকার পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টা। গেল প্রায় ৩ সপ্তাহ ধরে সারা দেশে গ্যাসের তীব্র সংকট চলছে, এর সঙ্গে বেড়েছে লোডশেডিং। এই দুই সংকটে মানুষের ত্রাহিহাল। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বারবার ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাসের সংকট কেটে যাবে। এখন যখন একটা টার্মিনাল থেকে গ্যাস আসা বন্ধ হয়ে গেল, এইটা মারাত্মক ক্রাইসিস তৈরি করলো শিল্পে, বাসা বাড়িতে, সিএনজি পাম্পগুলোতে আমরা দেখবো যেগুলো আমাদের চোখে পড়ে প্রচুর। লোডশেডিং তারপরও করতে চায় না সরকার। কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে নিকটস্থ কেন্দ্রে অভিযোগ দিতে অনুরোধ করেছেন। আমাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান, এবং আমি বলছি কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব। দিল্লিতে বসে পলাতক শেখ হাসিনার রাজনীতি করার সুযোগ নেই। আদালতের নিষেধাজ্ঞা থাকায় তার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচারের সুযোগ নেই। এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সাম্প্রতিক বোমা উদ্ধার ও অন্যান্য নিরাপত্তা ইস্যু মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জুলাই গণ অভ্যুত্থান দিবস দিনটি ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন, দিনভর থাকছে নানা আনুষ্ঠানিকতা। তবে এর মাঝে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, বোমা উদ্ধার সহ বেশ কিছু ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এই নির্দেশনা দিবসটিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। আতঙ্কিত শব্দটা এটা হচ্ছে কি, যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটা মানুষ খুব ব্যবহার করে, তো কোনো একটা ইস্যু ঘটলে যেটা হয় সেন্সিটাইজ হয় এবং ভাইরাল হয়। এই কারণে আতঙ্কিত হওয়ার মতো ইস্যু অনেকেই মনে করে, কিন্তু পরিস্থিতি আসলে আমাদের কাছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, পরিস্থিতি স্বাভাবিক। রাজধানীতেও নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। পুলিশের ভাষ্য, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতেছি না, কিন্তু যেহেতু 5ই আগস্ট আমাদের একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার নেই। আপনি জানেন যে কালকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে, যে কোনো অনুষ্ঠান থাকলে আমরা তো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে 5ই আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। এরপরেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। না, ওরকম সুনির্দিষ্ট কোনো নাই, ইনফরমেশন নাই। তবে আমরা বরাবরের মতো যেটা আমি আশ্বস্ত করছি মহানগরবাসীকে, যে আমরা সতর্ক আছি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সম্পর্ক জোরদারে দুদেশের প্রতিনিধি দলের বৈঠকে আরও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার ইচ্ছে প্রকাশ করেছে দেশটি। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে 2 দিনের সফরে ঢাকায় এসেছে সৌদি প্রতিনিধি দল। উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খেরাইজির নেতৃত্বে প্রতিনিধি দলটি সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে সৌদি প্রতিনিধি দল। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, কৃষি, সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি,
সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি যুবরাজকেও। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় দেশটি। ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। দীর্ঘদিনের আলোচিত 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়েও কথা হয়েছে বৈঠকে। এছাড়া চলতি বছরে বাংলাদেশে বাংলাদেশ সৌদি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ভিজিট করছে মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার মুখে বিনিয়োগ বাড়ানোর কথা বললেও নতুন ব্যবসায় মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক তা বলছে না। বিজিএমইএ সভাপতির অভিযোগ, পুরো মেশিন আমদানিতে যেখানে শুল্ক মাত্র 1%, সেখানে তা সচল রাখতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক দিতে হচ্ছে 40% পর্যন্ত। আর এতে উৎপাদন ব্যয় ও ব্যবসার খরচ বাড়ে অযৌক্তিকভাবে। তাই কর কাঠামো যৌক্তিক করার দাবি ব্যবসায়ীদের। বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ সংকট ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার চাপে হাবুডুবু খাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। গত অর্থবছরের 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। সবশেষ জুলাই মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $3.89 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1.92% কম। রাজধানীর গুলশান ক্লাবে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি জানান, শুল্ক কাঠামোর কারণে অযৌক্তিকভাবে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। অধিকাংশ স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 45, 55 এমনকি 64% আমাদেরকে ট্যাক্স দিতে হয়, যেটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। আমরা $100 বিলিয়ন পৌঁছাইতে চাই আরএমজি। এটার জন্য আমাদের ব্যাকওয়ার্ড সাপোর্ট লাগবে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নানা কৌশলে বাংলাদেশের পোশাক শিল্পকে পিছিয়ে দিচ্ছে। এই ফেয়ারটা আমরা করি যাতে আধুনিক প্রযুক্তিকে আমরা আমাদের ইনভেস্টরদের সামনে নিয়ে আসতে পারি, ডিসপ্লে করতে পারি। আগে আমাদেরকে ইটমা অ্যাটেন্ড করতে হতো ইটালিতে গিয়ে, এখন ওটা আমাদের ঘরের দুয়ারে চলে আসছে। শিল্প উদ্যোক্তারা জানান, তৈরি পোশাক খাতে রপ্তানি $100 বিলিয়ন উন্নীত করার পাশাপাশি $20 থেকে $30 বিলিয়ন ভ্যালু এডিশনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে অতি বৃষ্টির কারণে হঠাৎ কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম চালানে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে 9 টন কাঁচামরিচের দেশে প্রবেশ করে। মরিচ আমদানিকারক শাহজাহান জানান, কাস্টমসে হয়রানি ও পণ্য ছাড়ের সময় জটিলতায় রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানে পড়ছেন এবং আমদানি খরচ বাড়ছে অভিযোগ করেন তিনি। এদিকে বেনাপোল স্থলবন্দরের কাঁচা বাজারে সোমবার প্রতি কেজি কাঁচামরিচ দাম কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের আশা, আমদানি বাড়লে বাজারে দাম কিছুটা কমে আসবে। আইসিসিসিআর বৃত্তিপ্রাপ্তরা দু দেশেরই প্রতিনিধি হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বিকেলে ভারতীয় হাইকমিশনে বৃত্তিপ্রাপ্তদের বিদায় অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2026 সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন বৃত্তির জন্য সারা বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন 538 জন শিক্ষার্থী। সঙ্গীত, নৃত্যকলা, কম্পিউটার সায়েন্স সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে এই শিক্ষার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা জানান দেশটির প্রতি। এরা সব অনেক ট্যালেন্টেড বাচ্চারা, আর একটা সুযোগ পাচ্ছে। আমাদের কাজ হচ্ছে সুযোগ দেয়া। ওই সুযোগ সাথে সাথে যদি একটা ভালো আলাপ মেলামেশা হয়, তাহলে জানতে পারবেন যে মানুষ একই। তাই জন্য আমি বললাম যে আপনারা অ্যাম্বাসেডর, এখানটার অ্যাম্বাসেডর, ওইখানটারও অ্যাম্বাসেডর। বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে যাচ্ছি এবং আমি খুবই গ্রেটফুল
to the Indian High Commission. সে এনআইটি শিলচরে যাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যাবাউট ইট অবভিয়াসলি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।